নাইট টেম্পলার, যাদের সৃষ্টি করা হয়েছিল খ্রিস্টান ধর্ম রক্ষা করার জন্য। কিন্তু কয়েক শতাব্দী পর কি এমন হলো যে তাদেরকে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধাচরণের নামে ধ্বংস করে দেওয়া হয়। নাইটদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যীশু খ্রিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, সেই সাথে সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয় নাইটদের বিরুদ্ধে। কিন্তু প্রকৃত পক্ষে এগুলো ছিল নাইটদের বিরুদ্ধে অপবাদ। ঘটনার মূলে রয়েছে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব নাইট টেম্পলারদের কি কারণে, কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং কিভাবে তারা সমগ্র ইউরোপ জুড়ে ভিখারি থেকে ধনকুবে পরিণত হয়েছিল। সেই সাথে শেষ পর্যন্ত ধর্মদ্রোহিতা আর সমকামিতার মতো জঘন্য অপবাদ দিয়ে কেন কারা সংস্থাটিকে ধ্বংস করে দিয়েছিল সেই ইতিহাস নিয়ে। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথম ক্রুসেডের পর 1099 সালে জেরুজালেম মুসলমানদের হাতছাড়া হয়ে ফ্রাঙ্কদের হাতে চলে যায়। এরপর প্রচুর খ্রিস্টান তীর্থযাত্রীরা নিয়মিতই কুদুসে গিয়ে উপাসনা করত। শহরটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও শহরের বাহিরে তা ছিল না। উপকূল রেখা থেকে কুদুসের উদ্দেশ্যে জাফা যাবার পথে তীর্থযাত্রীরা ডাকাতদের হাতে নিয়মিতই আক্রমণের শিকার হতো। এতে মৃতের সংখ্যা ছিল অগণিত। 1118 সালে দুজন প্রবীণ যোদ্ধা জেরুজালেমের রাজা বালডুইনের কাছে আসেন। এর মধ্যে একজন ছিলেন হুগুইস দি পায়েন্স। এ সময় হুগুইস রাজা বালডুইনকে বলেন, আমরা যীশু খ্রিস্টের সেবা করতে এখানে এসেছি। কুদুসে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা দেয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। এ সময় হুগুইস পায়েন্স রাজা বালডুইনকে একটি সামরিক বাহিনী প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। এই বাহিনীর কাজ থাকবে খ্রিস্টান ধর্মকে রক্ষা করা। রাজা বালডুইন তাদের প্রস্তাব শুনে খুশি হন এবং সংগঠনটির অনুমোদন দেন। রাজা বালডুইন কুদুসের অভ্যন্তরে অবস্থিত টেম্পল মাউন্টে তাদের জন্য একটি সদর দফতর তৈরি করে দেন। টেম্পল মাউন্টের আলাদা এক বিশেষত্ব ছিল, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে টেম্পল মাউন্ট সলোমন মন্দিরের ধ্বংসস্তূপের উপর অবস্থিত। আর টেম্পল মাউন্ট নাম থেকেই নাইট টেম্পলাররা তাদের নাম রাখে। সংস্থাটি প্রথমে মাত্র 9 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। প্রথমত তাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ, আর তাই মানুষের অনুদানের টাকা দিয়ে এই সংস্থাটি পরিচালনা করা হতো। নাইটদের প্রতীকে দেখা যায় একই ঘোড়ার উপর 2 জন নাইট বসা রয়েছে, যা তাদের দারিদ্রতার পরিচয় বহন করে। লম্বা সময় ধরে সলোমন মন্দিরের অভ্যন্তরে বসবাস করা এই সংস্থাটি হঠাৎ করে ইউরোপের ধনী নেতাদের নজরে চলে আসে। নাইটরা হুট করেই এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে সারা ইউরোপ থেকে প্রভাবশালী ধনী ব্যক্তিরা নাইটদের সাথে যোগ দিতে শুরু করে। এমনটা হওয়ার কারণ চার্চ গোষ্ঠীর বার্নার্ড নামক জনপ্রিয় এক ব্যক্তি নাইটদের পক্ষে শক্তিশালী লিখনি লিখে যান ধারাবাহিকভাবে। আর তার এই কার্যক্রমের ফলশ্রুতিতেই 1129 সালে নাইট টেম্পলারদেরকে আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি প্রদান করে চার্চ। চার্চের এই স্বীকৃতি লাভের কারণে টেম্পলাররা সমগ্র ইউরোপ জুড়ে খ্রিস্টান দাতব্য কার্যক্রমের প্রধান লক্ষ্যে পরিণত হয়। টেম্পলারদের পক্ষে আরেকটি প্রধান আনুকূল্য প্রদর্শিত হয় 1139 খ্রিস্টাব্দে। এবছর পোপ আজ্ঞাপত্রের মাধ্যমে নাইটদেরকে স্থানীয় আইন ও নিয়ম নীতি থেকে অব্যাহতি দেয়। এর অর্থ নাইটরা যে কোনো স্থানে বা যে কোনো দেশে যখন চাইবে যাতায়াত করতে পারবে, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। সেই সাথে নাইট সদস্যদের কোনো করও দিতে হবে না এবং একমাত্র পোপের আইন ব্যতীত আর কারো আইন মানতে তারা বাধ্য থাকবে না। পোপের সমর্থনের পর ইউরোপের সম্ভ্রান্ত ব্যক্তিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে নাইটদেরকে অর্থ অনুদান দিতে থাকে। আর এর ফলশ্রুতিতে অল্প সময়ের ব্যবধানেই নাইটরা জনপ্রিয় সব সামরিক, বাণিজ্যিক এবং আর্থিক সংগঠনগুলোর একটি হয়ে ওঠে। সমগ্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে অল্প সময়ের মধ্যেই নাইটরা অনেক দুর্গ এবং গির্জা নির্মাণ করে। সেই সাথে বাণিজ্যিক ও যুদ্ধ জাহাজের বহরও নির্মাণ করে এই সংস্থাটি।
শুধু যোদ্ধা নয়, ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিকও নাইট সদস্য হন। নাইটদের নিয়ম ছিল কেউ নাইট হতে চাইলে তার সমস্ত সম্পদ সংস্থাকে দিয়ে দিতে হবে। সংস্থাটির 4টি শাখা বা শ্রেণী ছিল: নাইট, সার্জেন্ট, পুরোহিত এবং সাধারণ নাইট। এই শাখাগুলো সবচেয়ে মর্যাদাবান ছিল নাইটরা। এরা ছিল সবচেয়ে দক্ষ যোদ্ধা, যারা দীর্ঘ সময় সংস্থার সাথে থেকে নিজেকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তারাই পেত। 2 নম্বরে ছিল সার্জেন্টরা। তারা যুদ্ধক্ষেত্রে সেনাদেরকে নেতৃত্ব এবং সৈন্যদেরকে প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিণত করত। 3 নম্বরে ছিল পুরোহিতরা। তারা ধর্মীয় বিষয়, তথ্য আদান প্রদান এবং লেনদেন করত। 4 নম্বর শ্রেণী উপরোক্ত 3 শ্রেণীর লোকদের সহযোগী হিসেবে কাজ করত। চাইলেই যে কেউ নাইট হতে পারতো না। নাইট হতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হতো। যেমন শারীরিক বা মানসিকভাবে অসুস্থ কেউ নাইট হতে পারতো না, বিবাহিত কেউ নাইট হতে পারবে না, বা কোনো নাইট বিবাহ করতে পারবে না। নাইট সদস্য হতে হলে অন্য কোনো সংস্থা বা সংগঠনের সাথে জড়িত থাকা যাবে না। বিনা শর্তে তার প্রধানদের সকল নির্দেশ মানতে বাধ্য থাকবে। এমনকি সারা জীবন শত্রুর দুর্গে বন্দী ও দাস হিসেবে থাকতে রাজি হতে হবে। নাইটদের সবচেয়ে বেশি সদস্য ছিল ফ্রান্সে, সবচেয়ে কম ছিল ইংরেজদের মধ্য থেকে। পাশাপাশি পর্তুগিজ, জার্মান ও স্প্যানিশ সদস্য ছিল প্রচুর। সংস্থাটির প্রধান সবসময় ফরাসি ছিল। 13 জন সদস্য নিয়ে গঠিত ছিল এর মাস্টার প্যানেল। নাইট প্রধান নিয়োগ করা হতো সবার পরামর্শক্রমে। তবে প্রধান নাইট যে আদেশই দেখ, পুরো সংস্থা বিনা বাক্যে তা মানতে বাধ্য ছিল। নাইটদের শপথ ছিল শত্রু বাহিনী যদি তাদের চেয়ে অন্তত পক্ষে 3 গুণ বেশি বড় না হয় তবে তারা পিছু হটবে না। যুদ্ধক্ষেত্রে সবার আগে প্রবেশ করবে এবং যুদ্ধক্ষেত্র সবার পরে ত্যাগ করবে। সংস্থাটি অল্প সময়ের ব্যবধানেই এত বেশি জনপ্রিয় এবং শক্তিশালী হয়ে উঠেছিল যে ইউরোপের বিভিন্ন শাসকরা নাইটদের কাছ থেকে ঋণ নিয়ে তাদের দেশ চালিয়েছিল। নাইটরা যখন কুদুসে সলোমন মন্দিরকে তাদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করত, তখনই আবির্ভাব ঘটে সালাউদ্দিন আল আইয়ুবীর। সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে হাতিনের যুদ্ধে নাইটদেরকে পরাজিত করার পর জেরুজালেম মুসলমানদের অধীনে চলে আসে। জেরুজালেম হারিয়ে নাইটরা কুদুসের উত্তরাঞ্চলে আস্তানা করে, কিন্তু 1191 সালে তাও ছেড়ে দিতে হয়। ভূমিহীন হয়ে শেষ পর্যন্ত তারা ইউরোপে ফিরে যেতে বাধ্য হয়। ইউরোপে গিয়ে ফ্রান্সে বসতি স্থাপন করে নাইট টেম্পলাররা। কিন্তু ইউরোপে নাইটদের ভরি ভরে খাওয়া এবং ঘুম ছাড়া করার মতো কিছুই ছিল না। এদিকে তারা আবার কোনো রাষ্ট্রকে করও দিত না। ইউরোপের ভূখণ্ডে সামরিক সম্পদ সহ এরকম একটি সংস্থা অবাধে বসবাস করবে তা কেউই মেনে নিতে পারছিল না। ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ এবং চার্চের উপর চাপ সৃষ্টি হতে থাকে। এর কারণ হাতিনের যুদ্ধের আগে এবং পরে একাধিক যুদ্ধে নাইটরা পরাজিত হয়ে খ্রিস্টানদেরকে আশাহত করেছিল। শেষ পর্যন্ত নাইটদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের কাছে। নাইট টেম্পলারদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ছিল যীশু খ্রিস্টকে অস্বীকার করা এবং সমকামিতায় লিপ্ত হওয়া। 13 অক্টোবর 1307 সালে রাজা চতুর্থ ফিলিপ সমগ্র ইউরোপ জুড়ে নাইটদেরকে গ্রেফতার করে বন্দী করা এবং তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। 1318 সালে নাইটদের শেষ মাস্টার বা প্রধান জেগদা মলিউকে গাছের সাথে বেঁধে পুড়িয়ে মারা হয়। সবাই জানতো নাইটদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল মিথ্যা ও বানোয়াট। এমনকি নাইটদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া রাজা চতুর্থ ফিলিপ নিজেও জানতো এই সব অভিযোগ ছিল ভিত্তিহীন। মূলত রাজা চতুর্থ ফিলিপ নাইটদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ করতে রাজা চতুর্থ ফিলিপ হিমশিম খাচ্ছিল। আর সেই ঋণ থেকে বাঁচতে নাইটদেরকে মৃত্যুদণ্ডাদেশ এবং পুরো সংস্থাকে বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন থেকে প্রতি শনিবার উসমানীয় সুলতানদের ইতিহাসের পাশাপাশি প্রতি বুধবার সোনালী অতীত ইউটিউব চ্যানেলে ইন্টারেস্টিং অজানা সব ইতিহাস নিয়ে ভিডিও আসবে। তাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনোই সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।